was 5:50 p.m. on Saturday, 14th August 1948, at the Oval Cricket Ground in London. এককালে যুদ্ধ হতো শুধু যুদ্ধের মাঠে, গ্রামগঞ্জ, শহর, ধানক্ষেত কিছুই ধ্বংস হতো না। শুধু যারা মারছে তারাই মার খাচ্ছে, তারাই মরছে। মীমাংসা সব হয়ে যেত ওই মাঠেই। মানব সভ্যতা যখন অসভ্য হলো, দেখলাম কার্পেট বম্বিং, হিরোশিমা, কনসেন্ট্রেশন ক্যাম্প, 9/11, সভ্যতার স্টেডিয়ামে অসভ্যতার সংকট। আসল তাহলে কোনটা? খেলার জীবন না জীবনের খেলা? উত্তরটা কি স্যার? হিটলার বলতেন জীবন একটা খেলা, অনেকে মিলে খেলছে। তুমি যদি তাদের সঙ্গে না খেলো তো তারা তোমাকে নিয়ে খেলবে। যে খেলা তুমি আদৌ খেললে না, সে খেলায় জিতবে আশা করো কিভাবে? রাধেও, সব খেলার মধ্যেই একটা মৃত্যু সংবাদ লুকিয়ে থাকে। Hello, Jeet Akash Senior Community Home. May I help you? হ্যালো, আমি কি আর.এন. দত্তর সঙ্গে কথা বলতে পারি? R.N. দত্ত, R.N. দত্ত, just a minute sir. 90 ওয়ার্ড, 90। অবশ্যই, আপনি হ্যাং আপ করুন স্যার, আমি কল ব্যাক করাচ্ছি ওনাকে দিয়ে। ভিডিও কল করাবো কি? আমাদের ফ্যাসিলিটি আছে। না না, এমনি কল, ফোনে। নো প্রবলেম। কে বলছেন বলবো স্যার? বলবেন ওনার নাতি। ঠিক আছে, আপনি রেখে দিন, উনি কল ব্যাক করছেন। উনি কি ফোন করতে পারবেন নিজে? না স্যার, আমি করিয়ে দেবো। ইটস পার্ট অফ আওয়ার ডে টু কেয়ার সার্ভিস। ডে টু কেয়ার? ও আচ্ছা। হ্যাঁ দামশাই, আমি রাধু। আমিও রাধু। হ্যাঁ তা বটে, তুমিও তো। তবে রাধানাথ রাধার স্বামী, রাধেও রাধার পুত্র, দুটোই মিস আইডেন্টিটি। কারণ রাধানাথ নামটা অর্থে কৃষ্ণ হলেও কৃষ্ণ রাধার স্বামী ছিলেন না, আর রাধেও আসলে রাধার সন্তান ছিলেন না। ঠিক বললাম? হ্যাঁ, তোমার গলাটা আজকে মানে বেশ ফ্রেশ, চাঙ্গা লাগছে। তাই?
তা হবে প্রায় মাস ছয়েক আগে। আসলে মাঝখানে এই লকডাউনটা। 6 মাসে কত কি বদলাতে পারে জানো? এই যে ধরো লকডাউনের ফলে আমাদের দেশে ক্রিকেট খেলা হচ্ছে না, এরপর খেলা শুরু হলে হয়তো দেখবে বিরাট কোহলি আর বিরাট নেই, ক্ষুদ্র হয়ে গেছে, ধনী দরিদ্র হয়ে গেছে, রোহিতের ব্যাট রোহিত হয়ে গেছে, হার্দিক হৃদরোগে আক্রান্ত। তখন 6 মাস আগে যে দাদুকে ফোন করেছিলে, আজ এতদিন বাদে সেই মানুষটাকে চিনতে তোমার কষ্ট হচ্ছে না? হচ্ছে দামশাই, হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। আমি সত্যি তোমার প্রতি আমার কর্তব্য পালন করিনি। কি বলবো, এরকম বোধহয় সবারই হয়, যে একটা কোনো কাজ যত ফেলে রাখবে তত তত কঠিন হয়ে উঠবে। এতদিন ফোন করিনি, আজ করব, কিভাবে, কি বলবো, কি ভাববে, এইসব নানা রকম ভাবতে ভাবতে অনেকক্ষণ ধরে ঠুকঠুক করে ব্যাট করতে করতে হঠাৎ ডেসপারেটলি একটা তোল্লাই শট মেরে দিলে, গিয়ে পড়লো একেবারে লংফের ফুলে। আগে আমি যেটা ভাবছি, তুমিও কি সেই কারণেই ফোন করেছো? কি ভাবছো তুমি? টসের আগে বোঝা যায় ব্যাট করবে না বল করবে। মানে কয়েন টস বোঝো তো? কয়েনটা মাটিতে পড়তে দেওয়া আগে, তবেই তো বোঝা যাবে। আরে বাবা, লাট্টু লাট্টু বোঝো? পতন না ঘটলে কোনো কিছুই স্থির হয় না, আর স্থির না হলে জীবনের সঠিক গতি জন্মাতে পারে না। তুমি কি স্থির হয়েছ? সরাসরি পয়েন্টে আসছি। T20 ম্যাচ, পয়েন্টে এসে তাড়াতাড়ি, নয়তো সিলি পয়েন্টে ক্যাচ উঠে যাবে। আসলে আমি একটা প্রজেক্ট ধরেছি দাদু। বাবা, আজকাল খেলাকেও প্রজেক্ট বলা হচ্ছে নাকি? হ্যাঁ, খেলাই তো, একরকম খেলাই। তা কি নাম এই খেলার? তি তি খা। বাবা, গাল ভরা নাম, প্রতীক্ষা। কিন্তু অপেক্ষা উপেক্ষা ইয়েস, প্রতীক্ষা ইয়েস হয়, পরীক্ষা নিরীক্ষা ইয়েস, সমীক্ষা ইয়েস এটাও হয়, বাট নো নো তিতিক্ষা, ওটা হয় না। কিন্তু সংসদ অভিধানে চলন্তিকায় ওখানে যে হয় সেটা আমিও জানি। ওটা তাহলে শুধুই একটা শব্দ? ব্যাপারটা বিচারাধীন। নাও কোর্ট ইজ ইন সেশন। প্রেজেন্ট ইওর কেস। 1980 সাল। আমাদের শ্যামনগরের বাড়ি থেকে, শ্যামনগর দুর্গাবাড়ির গচ্ছিত সোনাদানা, মানে মায়ের সোনাদানা চুরি গিয়েছিল। আমাদের পরিবারে ওগুলো কদিন ধরে ছিল দামশাই? শুনেছিস কি চৈতন্যদেবের আমল থেকে? আমি কি ঠিক বললাম রাজু? কেন ঠিক বলবেন না, তুমি তো বলতে এই গল্পগুলো। 1980-তে 10 লক্ষ টাকার গয়না কে নিল তখন জানা যায়নি। জানি, তা হবে, কিন্তু পুলিশ ভেবেছিল তুমি আর পিসেমশাই নিয়েছিলে। যার জন্য হাজির বসে সশ্রম কারাদণ্ড হয়েছিল। কোর্টের রায় যদিও সমর্থন করেনি অনেকেই, কিন্তু কুৎসা দাগ আর কিছুতে হয় না, কোর্টের দাগের চেয়েও পড়া। ভিটে মাটি বেচে চলে যেতে হয়েছিল আমাদের। তোমার বাবা করেছিলেন সেটা, তার বাবার কথা অমান্য করে। বাবার আর কোনো উপায় ছিল না। তোমার ছিল না উপায়? আমায় বলতে দাও দামশাই,
পাড়ার সবাই প্রায় এক ঘরে করে দিয়েছিল আমাদের, ঠাম্মা, মা, পিসি। কারোরই কোনো উপায় ছিল না। আর আমি তো তখন কলেজ স্টুডেন্ট। কলেজ স্টুডেন্টের কু হলেও বুদ্ধি ছিল তো অনেক। বিকম না? বিকম বিদ্যাসাগর। সবে 3 বছর হলো আমরা কলকাতায় এসেছি, মূলত আমার কলেজের কারণে। তোমাকে কি বলবো, তুমি তো সবই জানো। কত তর্ক হতো আমাদের সে সময়। তর্ক কি হয়েছিল দাদু? হয়নি, আমি তোমায় জিজ্ঞাসা করিনি। যেদিন চুরিটা হলো দুর্গাপুজোর ঠিক একদিন পরে, আমি তার আগের দিন রাতে শ্যামনগরে এসেছিলাম। পুজোর পরেই আমাদের সবাইকে কলকাতা ফিরে যেতে হয়েছিল। আমার আসার কোনো কারণই ছিল না, কিন্তু বাবার কি একটা যেন মানে বাবা ফেলে গিয়েছিল আর কি, তাই আমাকে ফিরতে হয়েছিল সেটা তোমার কাছ থেকে নিতে। কি যেন একটা ডকুমেন্ট, বাড়ির দলিল হবে হয়তো, বোধহয় চিত্রকাকু কোনো একটা কারণে চেয়েছিল, মনে পড়ছে না। তুমি সত্যি প্ল্যান করে আসোনি? না, একদম না, সত্যি। রাতে খেয়ে উঠে দেখি ঠাম্মা বিছানার উপর ছড়িয়ে দুর্গা ঠাকুরের গয়না গুছোচ্ছে। ঘরে টিমটিম করছে 60 পাওয়ারের ল্যাম্প, সেই হলদে আভায় খাঁটি সোনা ঝলমল করছে। ঠাম্মা একটা একটা করে তুলছে, দেখছে, আর ওই বাহারি কাঠের বাক্সটাতে তুলে রাখছে। দেখছে, তুলে রাখছে। তুমি আধো ঘুমে শুয়ে আছো খাটে, জড়ানো গলায় বললে, ওগুলো মনে করে তুলে রেখো কিন্তু। একটু পরেই ঠাম্মা বাক্সটা গুছিয়ে আলমারিতে তুলে রাখলো। চাবিটা ঝুলছিল আলমারিতে। ঠাম্মা ভুলে গেল আঁচলে পাততে। কখন ঠিক করলে যে? মাঝরাতে আমার বাথরুম পেয়ে গেছিল, তাই উঠেছিলাম। অনেক রাতে দুর্গাপুজোর হাড় ভাঙা খাটুনির পর তোমরা দুজন মরার মতো ঘুমোচ্ছিলে। বাড়ির সবাই, গোয়াল ঘরের গরুগুলো। আমি সেই সুযোগে তোমাদের ঘরে ঢুকে আলমারির দরজাটা খুললাম। ক্যাচ করে শব্দ হলো। ঠাম্মা পাশ ফিরে শুলো। তোমার নাক ডাকা থামলো না। আমি আস্তে আস্তে বাক্সটা বার করলাম। কি সুন্দর দেখতে, কাঠের ওপর মিনের কাজ করা, মোগল আমলের। আমি বাক্সটা দেরাজ থেকে বার করে মায়ের একটা বালা তুললাম। তুলতেই মনে হলো, না, এ আমি ছুতে পারি না। চোরের হাতে দেবীর গয়না সাজে না। বাক্সটা বন্ধ করলাম। শব্দ হলো। দেরাজটা বন্ধ করলাম। শব্দ হলো। তোমাদের হুঁশ নেই। আলমারি বন্ধ করলাম। তারপর বাক্সটা গামছার তলায় লুকিয়ে টলতে টলতে ফিরে এলাম বিছানা। দূর থেকে ছুটে আসছে রাতের মালগাড়ি। আমার পাঁজরগুলো যেন রেল লাইন, ফুলকি ওটা লোহার চাকাগুলো।
পরদিন ভোরে কেউ উঠবার আগেই গয়নাগুলো বাক্স থেকে বার করে গামছায় বেঁধে ফার্স্ট ট্রেন ধরে ফিঙ্গার প্রিন্ট মুছে দিয়েছিল তো যত্ন করে, যাতে তোমার হাতের ছাপ ছাড়া আর সবার। ভুল করেছিলাম। ব্যাগের মধ্যে করকর করছিল গয়নাগুলো। স্টেশন থেকে স্ট্রেট চলে গেছিলাম বউবাজার হেঁটে। পরপর সব গয়নার দোকান, কেনার লোকের অভাব নেই, কিন্তু অনেকক্ষণ ওই গয়নাগুলোকে যক্ষের দনের মতো বুকে আগলে ফুটপাতে বসে থাকতে হয়েছিল দোকান খোলার অপেক্ষায়। অপেক্ষায়, তিতিক্ষায় নয়। ওই কথাটার মানেই জানতাম না তখন। তাহলে তখন স্তেয় শব্দটারও মানে জানতে না? স্তেয় এখনো নিশ্চয়ই জানো না। সংস্কৃত স্তেয় অর্থাৎ চৌর্যবৃত্তি, চুরি। অগ্নিপুরাণে ভরতমুনি চোরেদের দণ্ড নির্ধারণ করে বলেছেন, স্বর্ণচোরদের শাস্তি হলো মৃত্যু। কিন্তু কিভাবে মৃত্যু জানো না? জানি। আন্দাজ করতে পারো কি? ফাঁসি? না, সে তো খুব সোজা। 1, 2, 3 ছটাক। 99 এসে 1 রান নিয়ে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট। 1 ঝটকায় সেঞ্চুরি আর আউট। বোলারের শ্যাম থাকলো, ব্যাটসম্যানেরও কুল থাকলো না। স্বর্ণচোরকে অত সহজে ছেড়ে দেননি ভরতমুনি। স্বর্ণচোরের শাস্তিটা হলো কতকটা 96 মাথায় 3 রান নিয়ে অতি লোভে 4র্থ রান নিতে গিয়ে পিচের মাঝখানে মুখ থুবড়ে পড়ে রান আউট হওয়ার মতো। নিজের চোখে দেখছো উইকেট কিপার বেলগুলোকে আদর করে বলের আলতো চুমু দিয়ে ফেলে দিল। টপাস। বুঝতে পারছি না। হামানদিস্তে জানো তো? হ্যাঁ, ছিল তো একটা, সেই তোমার বাবার আমলের। সেই হামানদিস্তের দিস্তেটা বারবার চোরের শরীরে ছুঁড়ে ছুঁড়ে মেরে ধীরে ধীরে পিটিয়ে পিটিয়ে তাকে থেঁতো করে মার। আমি ক্ষমা চাইছি দামশাই তোমার কাছে। আমার কাছে চেয়ে কোনো লাভ নেই। শোনো, আমি এখন 99-এ ব্যাট করছি। না, তোমার এখন 98। আমার মনে আছে 1922-এ জন্ম না তোমার? তুমি না বলতে? আমি জন্মেছিলাম চৌরুচৌরার গণহত্যার দিন, 4 ফেব্রুয়ারি। স্বাধীনতা সংগ্রামী আমাকে হতেই হতো, বুঝলি? 42-এ কুইট ইন্ডিয়ার সময় 3 বছরের জেল। তারপর আবার 4 দশক পরে 82-তে ফের 3 বছর, সেই আলিপুর সেন্ট্রাল। কিন্তু পরের বার মাথা হেঁট করে। আমি করজোরে ক্ষমা চাইছি দামশাই। আমি জানি আমার অপরাধের কোনো ক্ষমা হয় না, তবু চাইছি। করবে না? কি গো, কাজটা কেন করেছিলাম সেটাও জানতে চাইবে না? তোমায় কি বললাম? আমি 99-এ আছি, আর 1 ওভারের মধ্যেই সেঞ্চুরিটা করে ফেলতে পারবে বলে আশা করি। তারপরের বলেই লোকপা ক্যাচ দিয়ে হাউস দ্যাট, বা ব্যাট তুলে বোল্ড হয়ে যাব। আরে লেগ বিফোর কিংবা হিট উইকেট। কি বলছো? ওটা প্রেস্টিজে লাগবে তো। তোমার এখন 98 দামশাই। শোনো, প্যাভিলিয়নে ফিরে আমি রাজুকে বলে দেবো, রাজুর যা যা করার সেটা নিষ্ঠাভাবে পালন করেছে। বুঝতে পারলাম না। সেটা আমার সৌভাগ্য। সৌভাগ্য মানে?
রাজু আর আমার দুজনের নাম আরেন দত্ত। ও রাধানাথ, আমি রবীন্দ্রনাথ। ও 98 আউট, আমি 99 নট আউট এখনো। মানে একটাই, রাধু আউট হয়ে মাঠ ছেড়ে চলে গেছে পরশুদিন সকালে। সে কি? তোমার পিসি বা ছোট ছেলে বোধহয় তোমাকে খবরটা দেয়নি। স্বাভাবিক না, অস্বাভাবিক কিন্তু সঙ্গত। আচ্ছা, দাদুর ব্যাপারে তুমি মানে আপনি এত সব জানলেন কি করে? 12 বছর, এক যুগ একসঙ্গে, এক ঘরে থাকলে যা হয়। আমাদের তো কেউ নেই, ছিল না। আমরাই ছিলাম একে অপরের সর্বজ্ঞাতি বান্ধব। রাধু আমায় সব বলে গেছে, একবার দুবার নয়, 1000 বার। ইনল পুঙ্খ অনুপুঙ্খ। তুমি ওর অবসেশনে ছিলে, তোমায় বড্ড ভালোবাস। ওই টসের কয়েনটা নামলো শূন্য থেকে। লাট্টুর পা এবার থেমেছে, দেখো তো।